ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। চীনের ধমক এই শিরোনামে আজকে আমরা আলোচনা করব। কেন চীনের ধমক সেটা একটু ব্যাখ্যা করতে হবে দর্শক যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসেছেন। গতকাল চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি নিযুক্ত আছেন লি জিমিং এক অনুষ্ঠানে অনলাইন আলোচনার অনুষ্ঠান, ঠিক আলোচনা নয়, প্রেস মিট, কোয়াব বাংলাদেশের ডিক্যাবের যে সাংবাদিকেরা তাদের সঙ্গে একটা মতবিনিময় ছিল। সেখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছে। চীনা যে টিকা সেটার প্রাপ্তি এবং চীন বাংলাদেশ যে পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য ইত্যাদি সব কিছু নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে কোয়াডে গেলে বাংলাদেশের যে সিদ্ধান্ত সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত নয়, এরকম একটি মন্তব্য করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন যে যেই ফোরাম অথবা যেই জোটের কথা ইঙ্গিত করা হচ্ছে সেরকম জোট থেকে বাংলাদেশকে কোনো আসলে অফারই করা হয়নি আনুষ্ঠানিকভাবে। কিন্তু তাইলে কেন একেবারে আগ বাড়িয়ে বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত এরকম একটি কঠিন ভাষায়, যেটা ঠিক অনভিপ্রেত, যেটা চীনা রাষ্ট্রদূত বা কখনোই চীনের কূটনীতিতে এরকম দেখা যায় না, অনেকেই বিস্মিত হয়েছেন। আমরা সেই বিশ্লেষণই শুনবো আজকে আলোচকদের কাছ থেকে। চীনের ধমক শিরোনামে আমরা কথা বলছি। স্টুডিওতে পেয়েছি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসীকে, সাংবাদিক মাইনুল আলম তিনি আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, আর দূর থেকে আমরা যাদেরকে সংযুক্ত করতে পেরেছি ফাইন্যান্সিয়াল হ্যারাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আজিজুল হক তিনি আছেন, অভিজ্ঞতার কথা জানাবেন। আগে জেনে নেই চীনা রাষ্ট্রদূতের যে মন্তব্য তার পরিপ্রেক্ষিতে সহকর্মী আশিকুর রহমান অপুর করা রিপোর্টটি। The Indo-Pacific countries, USA, India, Japan and Australia. যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের কৌশলগত জোট কোয়াডে বাংলাদেশ যোগ দিলে চীনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। It would be not a good idea for Bangladesh. It will substantially damage our bilateral relationship. সোমবার কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে মতবিনিময়কালে চীনের রাষ্ট্রদূতের এমন বক্তব্যে তোলপাড় কূটনৈতিক অঙ্গন। উনি বলেছেন ফাইন, দ্যাটস মাচ। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, কোয়াডে যোগ দেবার কোনো প্রস্তাবই বাংলাদেশ পায়নি। যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেই প্রতিষ্ঠানের লোকজনও আমাদের কাছে এখনো অ্যাপ্রোচও করে নাই। চীনা রাষ্ট্রদূতের বক্তব্য বাংলাদেশ কিভাবে নিচ্ছে? অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি মন্ত্রী। দেখেন, এমনিতে চাইনিজরা কখনো কারোর ব্যাপারে খুব ইন্টারভেন করে না, আর এরকম অ্যাগ্রেসিভ ভাবে কোনোদিন আমি শুনিনি। এটা খুবই দুঃখজনক যে আমরা কি করব না করব সেটা আরেকজন বড় করে ওনারা ওনাদের বক্তব্য দিতে পারেন। আমরা উই অলওয়েজ ওয়েলকাম এভরিবডিজ। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রীর সাফ কথা, এর আগেও বাংলাদেশকে অনেকেই পরামর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বিফল হয়েছে। এই দিস যে বিহেভিয়ারটা মনে হয়েছে জানি একটু মানে চাইনিজদের কাছ থেকে আমরা এই ধরনের বিহেভিয়ার আশা করি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। আমি মাইনুল আলমের কাছ থেকে একটু শুনতে চাই যে এখন যেরকম করে আমরা সাংবাদিকতা করি ভার্চুয়ালি, ওরকম প্রেস কনফারেন্স, সরাসরি প্রেস কনফারেন্সের যেরকম সুযোগ থাকে, পাল্টা প্রশ্ন করার সুযোগ থাকে, কোনো কিছু শুধরে নেওয়া যায়, সেটার সুযোগটা আসলে এরকম ভার্চুয়ালি কম থাকে। আর যখন আপনি প্রশ্ন করলেন, আপনার প্রশ্নটা না শোনার অনেক এক্সকিউজ থাকে এই ভার্চুয়ালিতে, উত্তরটা না চাইলে নাও দিতে পারে। কিন্তু চীনা রাষ্ট্রদূতকে আপনি এই বিষয় নিয়ে, বিশেষ করে চীনের টিকা প্রাপ্তি নিয়ে প্রশ্ন করেছেন, সেই প্রসঙ্গটি নিয়েও আলোচনা করব। কিন্তু হঠাৎ করে এই কোয়াডের প্রসঙ্গটি কেন এলো? খুবই সঙ্গত ইস্যু। কেন কালকে এটা কোয়াডের ইস্যুটা এলো এবং চীনের রাষ্ট্রদূত খুব বলিষ্ঠভাবে
আপনি শিরোনাম দিয়েছেন ধমক, অনেকে ভাবছে ধমক না হলেও তার অবস্থানটা ব্যক্ত করেছে এবং এটা আমাদের সম্পর্ককে ইঙ্গিত করেছে, সম্পর্কে একটু সতর্কবাণী। এটা হচ্ছে যে ডিক্যাব, আমাদের একটা সংগঠন আছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিক্যাব, আমি সভাপতি ছিলাম, এখন সদস্য আছি। গতকাল একটা ভার্চুয়াল ডিক্যাব টক ছিল, কারণ আমরা আমাদের নিয়মিত কার্যক্রমগুলো করতে যাচ্ছিলাম কিন্তু কোভিডের কারণে আমরা ভার্চুয়ালি করছি। ওখানে এই শুরুতে প্রাধান্য পেয়েছে টিকা ইস্যু, বাংলাদেশ চায়না থেকে, চীন থেকে টিকা আনছে, টিকা চেয়েছে, একদিন পরেই 5 লক্ষ ডোজ টিকা আসবে উপহার হিসেবে। এবং আরেকটা বড় ইস্যু গত কিছুদিন ধরে ভিতরে ভিতরে আলোচনা হচ্ছিল, আপনি বিদেশি কয়েকটা নিউজ মিডিয়ায় দেখেছেন, আমরা দেখেছি সিনহুয়ার একটা নিউজ গত 2 সপ্তাহ আগে এটা পাওয়া গেছে, এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী উনি অনেকদিন ধরে বাংলাদেশে সফর করবেন এমন একটা প্রোগ্রাম ছিল। সম্প্রতি 2 সপ্তাহ আগে সফর করে গেলেন এবং আমাদের সেনাবাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে মিট করলেন এবং অন্য কর্মকর্তা পর্যায়েও আলোচনা করলেন। রাষ্ট্রপতির সাথে বৈঠকে উনি এই চীনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে এই যে কোয়াড 4 জাতির যে এই অ্যালায়েন্সে বাংলাদেশ যদি যোগ দেয় এটা ঠিক হবে না, এবং এটা একটা চীনের অবস্থান বলে গেলেন। এবং ওখানে বলেছে যে কোয়াডে যদি বাংলাদেশ যায় কিংবা সমর্থন দেয় এটা বাংলাদেশের জন্য ক্ষতি হবে, এবং এটা অ্যান্টি চীন বিরোধী একটা প্ল্যাটফর্ম। এই 4 দেশের, আমি বলে রাখি, কোয়াড হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, এই 4 দেশের একটা ডায়ালগ, সিকিউরিটি ডায়ালগ বিভিন্ন সময়ে এটা করছে এবং 17 সাল থেকে এটা খুব সামনে চলে এসছে। এটা একটা এই প্ল্যাটফর্ম, এটা অবশ্যই এটা স্ট্র্যাটেজিক সিকিউরিটি অ্যাফেয়ার্সের একটা প্ল্যাটফর্ম। এখন বিভিন্ন দেশকে তারা এতে অন্তর্ভুক্ত করবে না পার্টনার করবে এটা পরে দেখার বিষয়, কিন্তু বাংলাদেশকে এটা একটু সতর্কতা দিয়ে গেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী। এবং বাংলাদেশ থেকে যখন নেপাল গেলেন উনি, ওখানেও এই বিষয়ে কথা বলেছেন। তো বোঝা যাচ্ছে যে ব্যাপারটা খুবই জলজ্যান্ত ব্যাপার এবং চালু এবং এই মুহূর্তে আলোচিত বিষয় আন্তর্জাতিক পর্যায়ে। তখন এই যে ব্যাপারটা রাষ্ট্রপতির সাথে দেখা করলেন, এটা সামগ্রিকভাবে কোনো নিউজে আসেনি, বাংলাদেশের কোনো মিডিয়াতে আসেনি এবং ওইভাবে প্রচারও করা হয়নি। এটা প্রশ্নোত্তরে চীনের রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করা হয়েছে ব্যাপারটা কি, তখন উনি নিজে থেকে এটা বললেন এবং খুব শক্ত ভাষায়, একটু আগেই যেটা প্রশ্ন না করলেও কি এই প্রশ্ন না করলে নিয়ে হয়তো বলতেন? আসতেন না, বাট উনি অ্যান্টিসিপেট করেছিলেন যে এমন একটি প্রশ্ন আসতে যাতে পারে, যায় এই মানে, ইস্যুগুলো এবং আসবে। এটা এই সুযোগটা আসলে চাইছিলেন যে এবং এই ইঙ্গিতটা প্রস্তুতি ছিল। অফিশিয়ালি বাংলাদেশকে দিতে হবে এই বার্তাটা দিতে প্রশ্নটা হবে। মাইনুল আলম করুক আর না করুক, কোনো না কোনো ভাবে এটা কোনোভাবে আসবে এবং সে প্রস্তুতি ছিল, এটা মনে হয়েছে ভার্চুয়ালি প্রেজেন্সে মনে হয়েছে এবং উনি এটা বলেছেন। ব্যাপারটা হচ্ছে যে এই যে কথাটা বললেন, এটা কি ধমক, এটা কি তার ক্যাপিটাল বেইজিং এর পজিশন নাকি এটা হচ্ছে, আমার কিছু একটু বোঝা আছে, শ্রদ্ধেয় সহ আলোচকগণ বলবেন তাদের অভিজ্ঞতার আলোকে, অধ্যাপক আছেন এখানে, রাষ্ট্রদূতগণ আছে, শ্রদ্ধেয় রিয়াজ ভাইও আছেন। ব্যাপারটা হচ্ছে চীন সবসময় একটা স্ট্র্যাটেজিক যে পজিশনটা থাকে, পলিসি থাকে বাইল্যাটারাল রিলেশনে, এখানে ইদানিং আমরা দেখছি যে ডেভেলপমেন্ট ইস্যুর বাইরেও, ইকোনমিক কোঅপারেশনের বাইরেও অন্য ইস্যুগুলো আসছে। এটা এই শি জিনপিংয়ের আমল থেকেই দেখা যাচ্ছে। যেমন একটু অন্য ইস্যু বলতে কি বলছেন? আঞ্চলিক ইস্যু, এখানে এবং স্ট্র্যাটেজিক ইস্যু। আমরা খুবই মানে আসলে গত 10 বছর ধরে একটু একটু করে যদি একটু রিভিউ করি, গত 10 বছরে চীনের অবস্থান, ইভেন আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নিয়েও 2-1 বার মন্তব্য শুনেছি, যেটা আসলে আমরা ধরেন আগে ফিল্ডের মানে যখন রিপোর্টিং করতাম ওই অভিজ্ঞতা আমাদের নাই, যে চীনা রাষ্ট্রদূত সবসময় দৌড়াদৌড়ি করছেন, ইলেকশনের আগে কথা বলছেন, গণতন্ত্র রাখতে হবে ইত্যাদি, এগুলো নিয়ে বলছেন, কখনোই বলছেন না, এটা ঠিক। এবং চীনের এই 10 বছর ধরে যে একটা প্রোগ্রাম আছে BRI, এটা BRI কে কাউন্টার করতে আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, অথবা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে কাউন্টার করতে BRI, এটা একটা ব্যাপার। চীনের সেন্সিটিভিটিগুলো হচ্ছে, আপনি যখন তাইওয়ান ইস্যুকে ডিল করবেন, হংকংকে ডিল করবেন, তখন চীন খুব স্পর্শকাতর। আর এই ইস্যুতে এই 4টা দেশের যে বড় দেশের যে এই ফোরাম, ডায়ালগ ফোরাম, এই ইস্যুতে এটা স্পষ্ট যে অবশ্যই এটা চীনের বিরুদ্ধে, চীনের হেজিমনি, চীনের আধিপত্যের বিরুদ্ধে একটা পাল্টা। চীন এবং অন্যান্য দেশের মধ্যে যে যুদ্ধ চলছে, ইকোনমিক ওয়ার চলছে, এটার পেছনে আছে সামরিক শক্তি এবং প্রতিরক্ষা ইস্যু, স্ট্র্যাটেজিক ইস্যু। এবং চীন চাচ্ছে এই অঞ্চলের, এশিয়ার, দক্ষিণ এশিয়ার কোন কোন দেশ তার সাথে আছে ইকোনমিক কোঅপারেশনের কাভারে আমি বলছি যে ইকোনমিক কোঅপারেশন, পিওরলি ইকোনমিক কোঅপারেশন, এর বাইরেও চীন অনেকগুলো ইস্যুতে কাজ করে এবং পেছনে অবশ্যই
সামরিক ইস্যু এবং কিংবা আমরা প্রতিরক্ষা ভূ ইস্যুগুলো আছে। রাজনৈতিক আমাদের একটা অন্যরকম শক্তি আছে, আমাদের হয়তো মিসাইল নাই, আমাদের অনেক সামরিক সামরিক নাই, শক্তি নাই, but কিছুই নাই, কিন্তু অবস্থানগত অবস্থানগত একটা লোকগত জনসংখ্যাগত কারণে এবং আমাদের যে উন্নতির পথে আমরা আছি, আমরা যে উঠে আসছি, আমরা একটা স্বাবলম্বী আর্থসামাজিকভাবে উন্নতি করছি, আমরা উন্নয়নের দিকে যাচ্ছি, এটা একটা দৃষ্টি আকর্ষণ করেছে বড় বড় দেশগুলোর কাছে। আমি আরেক 30 সেকেন্ড বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের অবস্থান কি, এমন কি কোনো প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে? বাংলাদেশ এমন কোনো এই ধরনের প্রস্তাবগুলো আনুষ্ঠানিকভাবে আসে না, আলোচনায় আসে। যেমন এক সময় আরও দুই একটা জোটের কথা বলি, সৌদি জোট, সৌদি আরব যে অ্যালায়েন্স করেছে সামরিক জোট, ওখানে বাংলাদেশকে যাওয়ার জন্য বলা হয়েছে, আলোচনা হয়েছিল। বাংলাদেশ একটা অবস্থান ভারসাম্যের নীতি নিয়ে এটা জবাব দিয়েছে কিংবা ওই অবস্থান জানিয়ে দিয়েছে। এক্ষেত্রেও আনুষ্ঠানিকভাবে কেউ বলবে না কিংবা আমরা শুনিনি এমন কোনো প্রস্তাব আছে, কিন্তু এটা নিশ্চয়ই দ্বিপাক্ষিক আলোচনায় এগুলো আসে, এই সাইড ইস্যু হিসাবে কূটনীতির মধ্যে আলোচনা এই জিনিসগুলো আসে আমার ধারণা, তখন আলোচনাগুলো হয়। কিন্তু এটা এবার চীনের রাষ্ট্রদূতের বক্তব্যের মাধ্যমে দিয়ে সামনে চলে আসলো, এটা আনুষ্ঠানিকতার ফর্মাল লেভেলে চলে আসলো। রাইট, আমরা মানে কিছুটা ধমকের মতো শুনিয়েছে বলেই মনে হচ্ছে যে হঠাৎ করে চীনের এই ধমকের মতো অবস্থায় বাংলাদেশ কিনা, যেটাকে কোয়াড বলছি, এই কোয়াডটা চতুর্ভুজীয় সুরক্ষা সংলাপ, মানে এটা কোনো আসলে জোট, কোনো প্ল্যাটফর্ম ঠিক নয়, একটা সংলাপের মাধ্যমে আসলে জাপান থেকেই জাপানের প্রধানমন্ত্রী তখনকার, তিনি তখন এটা ইনিশিয়েট করেছিলেন 2007-এ। তারপরে তো মানে ডায়ালগ হওয়ার কথা ছিল যে বছরে দুবার অথবা আরও, এবং এই অঞ্চলে অর্থাৎ অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাষ্ট্র এবং ভারত, এদের সামরিক অ্যাজ আ হোল নাকি সামরিকের কোনো একটা আলাদা করে কোনো একটা ভাগ আছে, মানে সমুদ্র সীমা ইত্যাদি এই ভাগ আছে, ওখানে তাদের অবস্থানটাকে চীনকে একটু পাল্লা দেওয়ার মানে একটু জবাব দেবার একটা জন্য এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে। আমি একটু পরিষ্কার হতে চাই দিদি। এখন আপনি যদি কোয়াডের নিয়ে বলেন, অন পেপার একটা হচ্ছে অন পেপার আর একটা হচ্ছে বাস্তবতার নিরিখে, রাইট, আমি এখন আপনি যদি বাস্তবতার নিরিখে যান, ইন্দো প্যাসিফিক কোয়াড থেকে যেটা হচ্ছে, যেটা বলা হচ্ছে এশিয়ান নেটো মতোই ওরা এটা করতে চেয়েছিল, এবং বলছে ওরা হচ্ছে ইন্দো প্যাসিফিক ওশেন যেটা আছে ভারত আর প্রশান্ত মহাসাগরে, ওরা হচ্ছে অবাধ যাতায়াতের জন্য ওরা ওখানে করছে, এবং রুল অফ ল, আইনের সুশাসন করতে হবে। শুনতে খুবই ভালো লাগে, কিন্তু আমরা জানি যে সাউথ চায়না সি বলেন বা জাপানের রিওকো আইল্যান্ডস বলেন, সব জায়গাতে হচ্ছে আপনার ফিলিপিন্স, ভিয়েতনাম, এমনকি মালয়েশিয়া, ব্রুনাই, সাউথ কোরিয়ার মতো আছে, সবাই কিন্তু চীনের সাথে কিন্তু এখানে বিভেদ আছে, এবং চীন কিন্তু খুব অ্যাগ্রেসিভলি করে। স্পার্টলি আইল্যান্ডস বলেন, এখানে বলেন, তো এখানে যে চীনের সাথে সবারই বিভেদ আছে, এবং আমেরিকা এটা আইডেন্টিফাই করেছে হচ্ছে যে এশিয়া হচ্ছে যে হচ্ছে এখন হচ্ছে ফালক্রাম, এই 21st সেঞ্চুরিতে যখন আছে তখন হচ্ছে যে এশিয়াই হবে হচ্ছে যেখানে গ্রাউন্ড, যেখানে হচ্ছে ইকোনমির যে গ্র্যাভিটিটা আছে, কেন্দ্রবিন্দু এখানে চলে আসে। চায়না বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এগুলো হচ্ছে সব ইমার্জিং ইকোনমিস যেখানে বলেন, এবং এখানে হচ্ছে যে নেভির যে নেভাল এক্সারসাইজ হচ্ছে চায়নাকে এখানে কন্টেইন করতে হবে। এবং এর মধ্যে এটা চায়না এখন যেটা কি করেছে যে দিদি, এখানে হচ্ছে যেটা হচ্ছে আপনি দেখেন হালে কিন্তু হংকংয়ে যেখানে যে একটা এক ধরনের একটা আপরাইজিং বলেন বা ডেমোক্রেসি প্রসেস বলেন, হঠাৎ করে জিনজিয়াংয়ের ব্যাপারে প্রচার ও প্রসার এখানে এত মিডিয়াতে চলে আসলো কেন? তাইওয়ানের সাথে হচ্ছে যে তাইওয়ানকে ডিফেন্ড করতে হবে চীনা আগ্রাসনের ব্যাপারে, বা মিয়ানমারে হচ্ছে গণতন্ত্রকামীদের উপর সিএনএন, বিবিসি এতটা এক্সপোজার যেটা আছে, রোহিঙ্গাদের ব্যাপারে একটা টাইমের পরে সে থেমে গেছে। তো চায়না যেটা মনে করছে, এটা চায়নার পারসেপশন হচ্ছে, এটা হচ্ছে ওরা অস্তিত্বের সংকট মনে করছে, যে ওরা এক্সিস্টেন্সিয়াল থ্রেট আছে। এবং ওদের কিন্তু 100 বছর আগেও কিন্তু হচ্ছে বিদেশি পরাশক্তিদের ওদের এখানে যে ইন্টারভিউ করার, এদের এখানে কিন্তু এটা আছে, ওপিয়াম ওয়ার্স বলেন, সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন বলেন, 1 শতাব্দী ধরে বিদেশি পরাশক্তিতে আছে, ওদের উপর যে প্রভাবটা ছিল, চায়না মনে করছে যে ওদের উত্থানটাকে পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এটা ভালো করে ভালো চোখে দেখে না। এবং ওরা বলছে যে এখানে হুয়াওয়েকে ধরা, এখানে আপনি দেখেন হুয়াওয়েকে বলে যে যখন চায়না যে একটা টেকনোলজিক্যাল লিডারশিপে চলে আসে, তখন যে চাইনিজ প্রোডাক্টগুলোকে বলা হচ্ছে যে এটা সিকিউরিটির সমস্যা আছে বা হিউম্যান রাইটস দিয়ে আসতে চাচ্ছে বা ইনভায়রনমেন্টের, এটা যে চায়না এর জন্য এখন ওদের সেন্সিটিভিটি বেড়ে গেছে। ভালো খারাপ এটা যে প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা, আমাদের জাতীয় স্বার্থের জন্য। এবং চায়না কিন্তু এখন যে আমি একই ডিসকাশনে কিছুক্ষণ আগে শুনলাম, ঠিকই ভাইয়ের সাথে আমি একমত, চায়না কিন্তু প্রি শি জিনপিং, পোস্ট শি জিনপিং
প্রি বিআরআই, পোস্ট বিআরআই। চায়না কিন্তু অন্যরকম হয়ে গেছে, যেটা এখন উলফ ওয়ারিয়ার ডিপ্লোমেসি বলে। এখন কিন্তু পোলাইট কনভারসেশন বা ইত্যাদি না, অনেক জায়গায় কিন্তু চায়না ব্লান্ট হয়ে গেছে। অস্ট্রেলিয়ার সাথে যেমন, অস্ট্রেলিয়া যখন বলেছিল উহান থেকে এখানে আসছে, এটা চাইনিজ ভাইরাস, অস্ট্রেলিয়ার উপর ইকোনমিক স্যাংশনস দিয়ে চায়না একেবারে ওর উপর মানে প্রচন্ড চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। এবং আমরা কিন্তু এখন দেখছি ভারতের সাথে ওরা কিন্তু লেভেল অফ অ্যাগ্রেশন বাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশকে যে ওরা ওয়ার্নিং দিচ্ছে তাও আমি বলবো না, কিন্তু এখানে হচ্ছে হি ইজ ভেরি রাদার ব্লান্ট। ও হচ্ছে চায়নার পজিশনটা পোর্ট্রে করছে, যে এখানে ও ওনার কথাতে আছে এটা হচ্ছে মাইনর গ্রুপিং নোট, মানে যে এরা একটা জোট অথবা একটা প্ল্যাটফর্ম করেছে আলোচনার, এবং সেটার কাউন্টার হলো চায়না। সো আমরা আওয়াজটা দিয়ে রাখলাম যে তোমরা আসলে কি করবে, ভবিষ্যতে আওয়াজ হচ্ছে কেউ যদি করে থাকে। দিদি শুধু একটা কথা বলে এটা জানি, চায়না কেন আমাদের এখানে বলার জন্য এখন আগের থেকে কেন, আপনিও বলছিলেন যে আপনি এতদিন সাংবাদিকতা কভার করেছেন, ভাই বলছেন চায়না কেন চেঞ্জ করেছে এইভাবে। বাংলাদেশ আর চায়নার মধ্যে যে যে বাণিজ্যটা, এটা সবচেয়ে মানে এটা বৃহত্তম, $18 বিলিয়ন ছিল 2019 সালে। চায়না হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে ইনভেস্টর, আগে ছিল ইউএস, এখন হয়ে গেছে চায়না। প্রমিস করেছে $40 বিলিয়ন বিআরআইতে। এখন এটার মধ্যে আবার একটা হচ্ছে মাল্টি বাইল্যাটারাল অ্যাসিস্ট্যান্স আছে, জয়েন্ট ভেঞ্চার আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এবং হচ্ছে যে আমরা যে চায়নার টিকার জন্য আমরা একই সাথে আমি দেখলাম যে আপনাদের এখানে স্ক্রলে দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে চায়নার বলা হচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে 4.5 থেকে 5 কোটি ডোজ ভ্যাকসিন আমরা নিতে চাচ্ছি চায়নার কাছে। অনেক কিছু ব্যাপারে তো আমরা এখন চীনের উপর নির্ভরশীলতা আমাদের বেড়ে গেছে। চীনের রাষ্ট্রদূত কিন্তু একটু দূষেছেন বাংলাদেশের এই সিদ্ধান্তহীনতাকে। আপনি যে কথা বলছিলেন যে ফেব্রুয়ারি মাসে তো ওরা ওনার ভাষায় চলে আসে, আমাদের এটা না, ওনার ভাষায় যে আমরা তখন তোমাদের অফার দিয়েছিলাম, ট্রায়াল রান দিয়েছিলাম। জি, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, এবং ট্রায়াল রানের জন্য কিন্তু বিরাট অ্যামাউন্ট বাংলাদেশকে অফার করা হয়েছিল তখন, মানে এবং সেটাও বাংলাদেশ আসলে কোনো একটা স্ট্র্যাটেজিক কারণেই নিশ্চয়ই এদিকে ভারতেরও চাপ নানান কিছু সহ্য করতে হয়। আমরা অনেকবার এটা নিয়ে আলাপ হচ্ছে, শেষ করে আরো অনেকে বলবেন, এই যে সেরাম ইনস্টিটিউটে তো আমরা অলরেডি টাকা দিয়ে দিয়েছিলাম। আমাদের তো আজকে তো এইভাবে তো আমাদের এইরকম একটা এই ঝামেলার মধ্যে পড়ার কথা ছিল না। আন্ডার ইন্টারন্যাশনাল ল, আন্ডার কন্ট্রাকচুয়াল ল আমাদের পাওয়ার কথা। এবং এটা কিন্তু 50% যে ভারতকে যে প্রোডাকশন করতে দিচ্ছে উন্নয়নশীল দেশের জন্য, আন্ডারস্ট্যান্ডিং ছিল কি ভারত নিজের বাজারের জন্য 50% ভ্যাকসিন করবে, বাকি 50% হবে হচ্ছে উন্নয়নশীল দেশে। অ্যাডভান্স আমরা 1 কোটির জন্য পে করার পর এখন যদি এটা শুনতে হয়, তখন তো ভবিষ্যতে এর জন্য চীন এটা অ্যাডভান্টেজ নিচ্ছে 1.5 কোটির জন্য। তো এখন হচ্ছে এটার জন্য এখন চীন এটা অ্যাডভান্টেজ নিবে। মানে আমরা এখন হচ্ছে যে উই হ্যাভ বিন লেট ডাউন। কিন্তু এখানে হচ্ছে আমাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু আমি জাস্ট এটাই শেষ করে দিই, যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, ভারত বলুন বা চায়না বলেন, প্রত্যেকেই চাইবে যে তাদের এই প্রভাবের বলয়টা বিস্তৃত করতে, এবং আস্তে আস্তে জিনিসগুলো আরো কম সাটেল হবে, আরো সরাসরি বলা শুরু করতে হবে। আমাদেরকে এটাকে ব্যালেন্স করে করতে হবে। এই যে বলয়ের মধ্যে যে বাংলাদেশকে আসলে গোনায় ধরছে, যদি আমি একেবারে সাধারণের ভাষায় বলি, তাহলে গোনায় ধরা, এটা হয়তো 10 বছর আগে 15 বছর আগেও ওরকম বাংলাদেশকে অতটা ধরতো না। 10 বছর আগেও তো আমাদের মানচিত্রটা ওইখানেই ছিল, আমাদের সমুদ্র সীমাটা ওখানেই ছিল, 50 বছর আগেও তাই ছিল। কিন্তু বাংলাদেশ এখন এতটা সেন্সিটিভিটির কারণে, এতটা ইম্পর্টেন্স, সেটার কারণটা কি? আমি হুমায়ুন কবির স্যারের কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমি শুনছিলাম আমাদের দুজন আগের বক্তা, শ্রদ্ধেয় বক্তা, তারা খুব চমৎকার করে বলেছেন। আসলে এটা একটা, আমি বলবো যে দুটো বিষয়। একটা হচ্ছে যে চীনা রাষ্ট্রদূত যে বক্তব্যটা দিয়েছেন, এটা বেশ আলোড়ন তুলেছে, এবং আজকের পত্র পত্রিকা বলেন, আলোচনা বলেন, সব জায়গাতেই কিন্তু এটা একটা বড় বিষয়। তবে এখানে আরো একটা জিনিস আমি বলবো, যে তার পাশাপাশি কিন্তু আলোচনা ইতিমধ্যে এসছে যে অন্যান্য বিষয় ছিল যেটা আমাদের জন্য আরো বেশি উপাদেয়, যেমন ধরুন ভ্যাকসিনের বিষয়টা। জি স্যার, আমরা উপাদেয় জায়গায় যেতে চাই। আজকের আলোচনায় আমরা চীনা ধমক কিন্তু আমরা সবকিছুতেই খেয়েছি, ভ্যাকসিন নিয়েও খেয়েছি, রোহিঙ্গা নিয়েও প্রশ্ন উঠেছে, এবং সেখানেও খুব যে নরম সুরে কথা বলেছে তা নয়। সুতরাং সবগুলো উপাদেয় বিষয় নিয়ে কথা বলবো আজকে স্যার। ঠিক, ধন্যবাদ। আসলে এখন আপনি যেটা বললেন যে আমরা এখন গুরুত্ব পাচ্ছি কেন,
আসলে সম্পর্কের বিষয়টা তো চলমান, সম্পর্কের বিষয়টা কিন্তু গতিশীল, গতিময়, এটা মনে রাখতে হবে। এবং 10 বছর আগে, আমি যদি একটু আগে যাই, 2010 সালে যখন চীন প্রথম তার যেটাকে বলে ড্যাশ লাইন, তার দক্ষিণ চীন সাগরে তার যে সীমানা নির্ধারণ করলো, তখনই কিন্তু তৎকালীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন তিনি কিন্তু কন্টেস্ট করেছিলেন। তিনি চীন বলেছিলেন আমার কোর ইন্টারেস্ট এই চীনের, আমি যে সীমানা করলাম চীন সাগরে, দক্ষিণ চীন সাগরে, এটা আমার কোর ইন্টারেস্ট, এবং এই কোর ইন্টারেস্টে আমি অন্যদেরকে কোনো স্থান দিতে রাজি না। তখনই চীনের তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছিলেন আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি না। এবং তখন থেকেই কিন্তু বলতে পারেন আন্তর্জাতিক পর্যায়ে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা শুরু হয় প্রকাশ্য। এবং তারপর 2011 সালে আসে, আপনি যদি বলেন পিভট টু এশিয়া, প্রেসিডেন্ট বারাক ওবামার পিভট টু এশিয়া, যেটার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে 2017 সালে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা ডেভেলপ করেছে। এবং যখনই এটা হলো, এবং তারপরে 12 সালে কিন্তু টিপিপি, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, প্রেসিডেন্ট ওবামার আমলেই এটা করা হলো। এই দুটো, একটা অর্থনৈতিক, একটা আপনি বলতে পারেন যে কৌশলগত, এই দুটো বিষয় যখন প্রেসিডেন্ট ওবামার আমলে তৈরি হলো, চীনারা কিন্তু তখন বুঝতে পারলো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার আমাকে কিন্তু বড়ভাবে আমাকে সীমার মধ্যে আটকে দেওয়ার জন্য সচেষ্ট হচ্ছে। তখনই তারা আবার 2013 সালে যদি আপনি দেখেন, তারা কিন্তু নিয়ে আসলো তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করলো তাকে কৌশলগতভাবে, সামরিকভাবে আটকে দেওয়ার জন্য। চীনের কৌশলটা হলো আমি অর্থনৈতিকভাবে বেরিয়ে যাব, অন্যান্য দেশের কাছে পৌঁছে যাব, যাতে করে আমাকে আটকাতে না পারে। এবং সেই জন্য কিন্তু তারা বিআরআইতে এশিয়ার কথা বলছে, আফ্রিকার কথা বলছে, ইউরোপের কথা বলছে। তো এই ধারাবাহিকতায় যদি আমরা আসতে থাকি, তাহলে আপনি দেখবেন যে আজকে চীনের যে বক্তব্যটা, এটা 3টা স্তরে দেখতে হবে। এটা কিন্তু বাইলেটারাল শুধু না, আমরা যেন এখানে আটকে না যাই। তাহলে আমরা বিশ্লেষণের যে জায়গাটা, যেখানে কূটনীতির জায়গাটা আসবে ভবিষ্যতে, সেই জায়গাটাকে যদি ভালোভাবে আমরা বুঝতে হয় এবং প্রয়োজনীয় আমার কৌশল নিতে হয়, তাহলে বুঝতে হবে যে এটা কোন জায়গায়। 3টা বিষয় এখানে। প্রথম হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে বৈশ্বিক পর্যায়ে যে প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে, এটা প্রতিদ্বন্দ্বিতা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট কিন্তু কম্পিটিটর বলছেন, চীনকে কিন্তু এখনো সহ্য বলেন। এবং প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন যেটা বলছেন, উই ওয়ান্ট টু হোল্ড চায়না ডাউন, চীনকে আমি আটকে রাখতে চাই। এটা হচ্ছে তিনি বলেছেন গত কয়েকদিন আগেও। তো কাজে এই বক্তব্যগুলোর প্রেক্ষাপট থেকে আপনাকে বুঝতে হবে যে চীনারা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু একটা অস্বস্তির মধ্যে আছে, এবং সেই সাথে সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেগুলোকে চীনারা কোর বিষয় বলে মনে করে। আমাদের রাষ্ট্রদূত আজিজুল হক এখানে আছে, তিনি নিশ্চয়ই আরো বিস্তারিত ব্যাখ্যা করবেন। কিন্তু কোর বিষয় কোনগুলো? 1979 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্ক নিয়ে, তাইওয়ান নিয়ে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছিল, এই আন্ডারস্ট্যান্ডিংটাকে তারা কোর বিষয় বলে মনে করে। কিন্তু আজকাল মার্কিন যুক্তরাষ্ট্র, এই তো গত 2 দিন আগেও আলোচনা, গত 5 তারিখে G7 লন্ডনে যে G7 গ্রুপের মিটিং হলো, সেখানে তো চীনের তাইওয়ান ইস্যু নিয়ে কথা লেখা হয়েছে, হংকং নিয়ে হয়েছে, সিনজিয়াং নিয়ে হয়েছে, এবং সাম্প্রতিককালে ওয়ার্ল্ড WHO তে হেলথ যে অ্যাসেম্বলি আছে, তাতে তাইওয়ানকে ইন্ডিপেন্ডেন্ট সদস্য পদের জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সচেষ্ট আছে। এবং এই বিষয়গুলো চীনের জন্য ভয়ঙ্কর রকমের বলতে পারেন বিপদগ্রস্ততার একটা পরিবেশ তাদের জন্য তৈরি করে। আমরা এই বিপদগ্রস্ততা মানে চায়না অস্বস্তির মধ্যে, এটা আসলে আবার মানে অনেককে মানে কৌতূহলী করে তুলবে যে কি উলটপালট হলো। আমরা আপনি ঠিকই বলেছেন, শুধু বাইলেটারাল দিক নয়, এটা একেবারে মাল্টিল্যাটারাল একটা বিষয় হিসেবেই আমাদের আলোচনাটা করতে হবে। খুব ছোট করে প্রাথমিক বক্তব্য আমি একটু রিয়াজ ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে
যে চীন কখনোই কিন্তু এই আভ্যন্তরীণ কোনো রাজনীতিতে কথা বলে না, বিশেষ করে বাংলাদেশের। আর যে কোনো বিষয়ে খুব একটা সেনসিটিভ হয়ে একটা মন্তব্য করে দাও চীনের হাতে নেই আমাদের অভিজ্ঞতায়। আমরা কি সেখান থেকে একটু শিফট দেখতে পাচ্ছি? রিয়াজ ভাই, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। শিফট তো অবশ্যই হয়েছে, কারণ মার্কিন চাইনিজ অ্যাম্বাসেডার তিনি যে স্টেটমেন্ট করেছেন, তিনি যে কথা বলেছেন, এই কথা তো ওনার না, এটা চীনের সর্বোচ্চ নেতৃত্বের অ্যাপ্রুভাল ছাড়া এই কথা উনি বলতে পারেন না, এবং সেইভাবেই উনি বলেছেন। এবং এই বলাটা, এটা আমিও খেয়াল করছিলাম যে চীনের ডিফেন্স মিনিস্টার যখন ভিজিট করতে আসলেন, আমার কাছে একটু অস্বস্তি মনে হয়েছে যে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর ভিজিটে যেটুকু নয়েজ হওয়া দরকার ছিল, যেটুকু আওয়াজ উঠার কথা ছিল, কিছুই হয়নি। চুপচাপ উনি আসলেন, সকালবেলা আসলেন, আবার সন্ধ্যার সময় চলে গেলেন। তখনই একটু খটকা লেগেছিল। এবং আমার মনে হয় চাইনিজ অ্যাম্বাসেডার কালকে যে কথা বলেছেন, এটা কিন্তু ওইখানে কোনো ঘটনা থাকতে পারে যেটা প্রেসে আসে নাই, যেটা পাবলিকলি বলা হয়নি। এবং চায়না এই কথা বারবারই বলার জন্য চেষ্টা করেছে যে বাংলাদেশ যাতে কোনো জোটের মধ্যে না যায়। বাংলাদেশ তো কোনো জোটে যাওয়ার ফরেন পলিসির যে কোর আন্ডারস্ট্যান্ডিং লিমিটেশন, তার মধ্যেই আছে যে কোনো জোটে যেতে পারবে না বাংলাদেশ, জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, এটা তো পরিষ্কার। কাজে বাংলাদেশ ওখানে যাবে, এই কথাটা কোত্থেকে আসলো? আমার তো মনে হয় বাংলাদেশকে এটা গভীরভাবে দেখা দরকার। এটা বাংলাদেশকে অফার করে নাই, বাংলাদেশ নিজেও কোয়াডের মেম্বার হতে চায় নাই, তাহলে চীন এরকম চীনের উদ্বেগের কারণটা কি? আজকের শিরোনাম চীনের ধমক, যদিও শিরোনামটি চীনের ধমক, কিন্তু আলোচনার জায়গাটি এমন জায়গায় গিয়েছে যে আলোচনায় অনেক চমক আছে, এবং এই চমকের জন্য নিশ্চয়ই অপেক্ষা করবেন দর্শক। একটা ছোট্ট বিরতি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, চীনের ধমক, এই শিরোনামে আমরা কথা বলছি। আমরা সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদকে শুনছিলাম, তিনি আমাদেরকে এরকম একটি জায়গায় রেখে গেছেন যে চীনের ডিফেন্স মিনিস্টার তার ভিজিট হলো এবং সেটার মোটামুটি আওয়াজহীন। এটা কেন আওয়াজ হলো না সেটা নিয়েই কি একটু বেইজিং একটু উত্তপ্ত, বাংলাদেশের প্রতি একটু নাখোশ? আবারও এই একই প্রশ্ন যদি রিয়াজউদ্দিন আহমেদের কাছে একটু বিস্তারিত জানতে চাই। এই কথাটা আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম যে চীনের এমন কোনো ঘটনা ঘটে না যে অ্যাম্বাসেডার ইন্ডিপেন্ডেন্টলি কোনো কথা বলতে পারে। অ্যাম্বাসেডার যে কথাটা বলেছে, এটা চীনের হাইয়েস্ট অথরিটির থেকে অ্যাপ্রুভ হয়ে আসছে। তারা চীন যেভাবে চায় সেইভাবে কথাটা অ্যাম্বাসেডার সাহেব বলেছেন। এখন আমি যেটা বলছিলাম যে ডিফেন্স মিনিস্টারের ভিজিটটাকে প্লে ডাউন করা হলো কেন? আমার মনে হলো যে উনি আসলো, চুপে চুপে আসলো, চুপে চুপে চলে গেল। এখানে চীনের ডিফেন্স মিনিস্টার আসলো, নিশ্চয়ই আরো হাই লেভেল মিটিং এর এক্সপেকটেশন ছিল সবারই, যে উনি আরো উপরের দিকে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করবেন। সেগুলি হলো না কেন? এবং তারই নয়েজলেস ভিজিটের আউটবার্সটা হলো কালকে। চাইনিজ অ্যাম্বাসেডার যে কথাটা বললেন, এটা নিয়ে এখন আমরা উদ্বিগ্ন। চীন কেন বিগড়ে গেল? চীনের সাথে আমাদের ঝগড়া করার মতো অবস্থায় আমরা আছি কিনা, এই কথাগুলি কিন্তু ভাবতে হবে। আর আজকে চীনের দিক থেকে চীন একটা সাইকোলজিক্যাল প্রেসারের মধ্যে আছে। এটা বেল্ট এন্ড রুটস নিয়ে, এটা বাংলাদেশ তো এটার মেম্বার, বেল্ট এন্ড রুটস এর মেম্বার, যেটা কাউন্টার টু ইন্দো প্যাসিফিক ইনিশিয়েটিভ। তাহলে প্রবলেমটা কোথায়, মিসআন্ডারস্ট্যান্ডিংটা কোথায়? এইটারই আমি হোমওয়ার্কের কথা বলছি, যে এই হোমওয়ার্কটা আমাদের ফরেন মিনিস্টার সাহেবের আছে বলে
ওনার কথায় মনে হলো না। উনি প্রথম দিকে খুবই সফট সফট রিয়াকশন দেখাচ্ছেন, পরে যে একটু কড়া কথা বলছেন, কিন্তু তারপরেও আবার এটা আমি মনে করি ঠিকই আছে ডিপ্লোম্যাটিক্যালি, যে চায়নার সাথে ঝগড়া করার তো কোনো কথা না। চায়না আমাদেরকে বলতেই পারে যে এই কনসিকুয়েন্সেস আছে যদি তোমরা অন্যদিকে কিছু করো। তো এটা ভালো কথা, আমাদেরকে সাবধান করেছে। আমরা সাবধান হয়েছে কিনা, আমরা সাবধান হব কিনা, এটা কথা। এবং চায়না ইন্টারন্যাশনালি প্রেসারের মধ্যে আছে এই জন্য যে এই ইউনিপোলার ওয়ার্ল্ডের মধ্যে চায়না কিন্তু একটা বড় ধাক্কা দিয়েছে। চায়না ইমার্জিং পাওয়ার হিসেবে চায়না বিভিন্ন জায়গায় ইন্টারভেন করছে, বেল্ট এন্ড রুটস এর ইনিশিয়েটিভের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে প্রবেশ করছে, ইউরোপে যাচ্ছে। এবং আমি একটা কনফারেন্সে গেছিলাম চায়নাতে, আসেম বলে একটা অর্গানাইজেশন করেছে, এশিয়া এন্ড ইউরোপ, ইউরোপে ট্রেন চলে যায়। এইগুলি কিন্তু সারা বিশ্বে এটা আলোড়ন সৃষ্টি করেছে। চীনকে ছোট করে দেখছে না, এই যে জন্য চীনকে রোখার জন্য সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। চীনের সাইকোলজিক্যাল প্রেসারটা ওই জায়গায়। এবং বাংলাদেশ সাউথ এশিয়াতে এমার্জিং ইকোনমিক পাওয়ার হচ্ছে, এবং বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ ইজ এ ইম্পর্টেন্ট কান্ট্রি, যে বাংলাদেশকে কেউ ইগনোর করতে পারবে না। এবং বাংলাদেশ এই জন্য যথেষ্ট হোমওয়ার্ক করা দরকার, যে চাপগুলি আসবে, যে ইনিশিয়েটিভ গুলি আসবে, এগুলি মোকাবেলা করতে হবে। এই চাপ বিভিন্ন দিক থেকে আসতে পারে, আমেরিকার দিক থেকে আসতে পারে, ইন্ডিয়ার দিক থেকে আসতে পারে, জাপানের দিক থেকে আসতে পারে, এবং চীনের দিক থেকে তো আসতেই পারে। যে ইন্ডিকেশনটা আমরা পাইলাম যে বাইলেটারাল যে রিলেশন, বাইলেটারাল ইকোনমিক কোঅপারেশন, চায়নার উপরে তো হেভিলি ডিপেন্ডেন্ট আমাদের ইনফ্রাস্ট্রাকচার, মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো। এখানে তো আমরা এটাকে ছোট করে দেখতে পারি না। কাজেই এই যে আওয়াজটা নয়েজলেস ভিজিটের পরে অ্যাম্বাসেডর যে আওয়াজটা দিল, এই আওয়াজটাকে ভালোভাবে অ্যাড্রেস করা উচিত। কিন্তু এই নয়েজলেস কেন হলো? এটা কি ইচ্ছা করে নাকি এটা অজ্ঞতা থেকে, নাকি চীন চাইলো নাকি বাংলাদেশ চাইলো? আমি মোহাম্মদ আজিজুল হকের কাছে এই প্রশ্নটা রাখছি। আপনার প্রশ্নটা একদম ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা আরো একটু ক্লিয়ার না, যে প্লে ডাউন করা হলো যেটা চীনের ডিফেন্স মিনিস্টারের ভিজিটটা, রিয়াজ ভাই যেটা বলছিলেন যে সেটারই বোধহয় পাল্টা আওয়াজটা এরকম করে বাংলাদেশের চীনা অ্যাম্বাসেডর তিনি ওরকম করে বললেন যে যেই ভাষাটা আমরা আসলে অভ্যস্ত না শুনতে। প্লে ডাউন করাটা কি, এটা কি মানে এটা ডিপ্লোম্যাটিক নর্মসের কারণেই করা হলো, নাকি কাউকে ইগনোর করার জন্য, নাকি কি করার জন্যে? না, আমি মনে করি যে এটা ইগনোর করার কারণে করা হয়নি। আমার মনে হয় যে যেটা প্লে আপ করার দরকার ছিল না, আমি যেখানে রাখা দরকার ছিল সেখানেই ছিল। এটা সঠিক সফর ছিল। তো প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন, তা সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। তো আমার মনে হয় যে এটা সঠিক ছিল। একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা বা পররাষ্ট্রমন্ত্রী এত ব্যাপকভাবে প্রোগ্রাম নেওয়াটার হয়তো প্রয়োজন ছিল না, এবং সরকার হয়তো মনে করেছেন যে এটা তিনি যেটা বলেছেন অ্যাজ পার রিপোর্টস অ্যাজ আই হ্যাভ সিন ইন দি পেপারস, সেটা হলো যে ওদের প্রতিরক্ষা মন্ত্রী তাদের উদ্বেগের বিষয়টা জানিয়েছেন। এখন উদ্বেগ থাকলে তো সেটা জানাতেই পারে, এবং সেখানে যে কোনো ধরনের আনডিপ্লোম্যাটিক কোনো ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন এরকম কোনো আভাস কিন্তু আমরা পাইনি। শুধু চীনার উদ্বেগের কথা বলেছে। তো সেইটা, এবং এই উদ্বেগের পিছনে কিন্তু অনেক কারণ আছে। সেটা হলো যে আমরা দেখেছি যে আমেরিকার যে পররাষ্ট্র নীতি, তার আমার মনে হয় তাদের অ্যাটেনশনের 50-60% হচ্ছে এখন চায়নার উপর। চায়নাকে কিভাবে কন্টেইন করা যায় সর্বদিক দিয়ে, কারণ চায়না হচ্ছে তাদের রাইভাল, চ্যালেঞ্জ। তাদের জন্য এখন আমেরিকা 1 নম্বর পাওয়ার পৃথিবীতে, চায়না তাদের জন্য থ্রেট। চায়না অর্থনৈতিকভাবে দি সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন দি ওয়ার্ল্ড, এবং
আপনারা যদি মানে আমরা যদি পাওয়ার পারচেজিং পাওয়ার কি বলে যে প্যারিটি হিসাবে Parity, দেখি, তাহলে right. এটা নাম্বার ওয়ান অর্থনৈতিক শক্তি ইন দি ওয়ার্ল্ড এখন অলরেডি হয়ে গেছে। এখন মিলিটারিলিও তারা রাইজ করছে, তারা বিআরআই মাধ্যমে সারা পৃথিবীতে তাদের ইনফ্লুয়েন্স ছড়িয়ে দিচ্ছে। তারা জিও স্ট্র্যাটেজিক যে স্ট্র্যাটেজি, ভূ রাজনৈতিক যে 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 কৌশল, তারা সেটা আমেরিকাকে পিছনে ফেলে দিচ্ছে। এবং তার পিছনে পড়েছে যে গত 4 বছর যাবৎ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, তারা আমেরিকা সারা পৃথিবী থেকে উইথড্র করেছে, তারা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন থেকে উইথড্র করেছে। সেখানে চায়না একটা সুযোগ নিয়েছে, একটা লিডিং রোলে তারা চলে আসছে। এটা তো এখন আরো বেশি করে রিয়েলাইজ করছে বর্তমান প্রশাসন জো বাইডেনের। এখন তাদের একটা চিন্তা হলো যে কিভাবে চায়নার এই উত্থানকে থামিয়ে দেওয়া যায়, কিভাবে এটা স্টল করা যায়। তো এখন এর ফলে হয়েছে কি, চারদিক থেকে চায়না কিন্তু এমব্যাটল, তারা শত্রু পরিবেষ্টিত মনে হচ্ছে তাদেরকে। সেখানে জাপানের সঙ্গে ভালো সম্পর্ক নাই, অস্ট্রেলিয়ার সঙ্গে চায়নার ভালো সম্পর্ক নাই, এমনকি আসিয়ান কান্ট্রিগুলো যদিও এখানে একটা লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ, ডিপেন্ডেন্সের রিলেশনশিপ আছে, কিন্তু সেখানে ডিসপিউট আছে। অ্যাজ অ্যাম্বাসাডার হুমায়ুন কবির ভেরি ক্লিয়ারলি পয়েন্টেড আউট, বিস্তারিত উনি দিয়েছেন যে সাউথ চায়না সিতে টেরিটোরিয়াল ডিসপিউট আছে অধিকাংশ আসিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে। তো এখন তো চায়নাকে কন্টেইন করার চেষ্টা সবাই করছে, এইসব পাওয়ার যাদের কথা বললাম। ইউরোপিয়ান ইউনিয়নটা আমি মনে করি যে মাঝখানে। ইউরোপিয়ান ইউনিয়নের জন্য যদিও তাদের একটা কি বলে এটা দুর্বলতা আছে, তাদের লং স্ট্যান্ডিং কালচারাল অ্যাফিনিটি, পলিটিক্যাল অ্যাফিনিটি উইথ আমেরিকা, কিন্তু তারা চায়নার রাইসটাকে অতটা সিরিয়াসলি নেয় না যতটা সিরিয়াসলি আমেরিকা নিচ্ছে। কারণ চায়না তাদের ইম্পর্টেন্ট বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার, সেখানে তারা যেহেতু ঐতিহ্যগতভাবে আমেরিকার সঙ্গে কাজ করে, তারা সেই জন্য আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময়, তারা তো আমেরিকা থেকে সঙ্গে যে সম্পর্ক ছিল সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল দারুণভাবে। তো তারা কিন্তু চায়নার দিকে শিফট করে আসছিল। এটা আমেরিকার জন্য আরো বেশি উদ্বেগের কারণ হয়ে গেছে। এখন চায়না একটা ভীষণ অস্বস্তিকর পরিবেশে আছে। এই যে তাদের এখন ব্লান্টলি, মানে এটা কি আসলে এই লিডিং রোল নেয়ার প্রবণতার কারণে, মানে আর লিডিং রোল নেয়ার প্রবণতা কি এটা আজকে বা গত পরশু বা গত 3 বছর? এটা তো গত 30 বছর প্রায় আমরা এই চায়নার এই স্টেটাস অনেকটাই মাথা নাড়ছিলেন পারভেজ করিম আব্বাসি। এই লিডিং রোলে তো তারা উঠি সবসময়, কখনো থার্ড নাকি সেকেন্ড, এই টানাপড়েনটাই আমরা গত 30 বছর বা তারও বেশি ধরে শুনছি। এখন কি আমরা বলবো যে চারিদিকে শত্রু পরিবেষ্টিত সেহেতু চায়না লিডিং রোলে উঠে গেছে, সেটারই হুঙ্কার বা সেটারই একটা আওয়াজ দিচ্ছে কিনা? দিদি, ইতিহাসের তো মানে আমার একটা আগ্রহ আছে, এখানে সবাই যারা বললেন তো সবার কথা মোটামুটি একমত, এখানে কোনো আলাদা নাই মতবাদ। যে কোনো সাম্রাজ্য যখন হেজিমনি, এখানে একটা আমরা যেটা বলি, এখন সে কিন্তু সবসময় চেষ্টা করে, সে ছলে বলে কৌশলে এটা হচ্ছে হেজিমনিটা কন্ট্রোল করে রাখার জন্য, হাতের কাছে রাখার জন্য। আর চ্যালেঞ্জের যে আসে, তো সে হচ্ছে এটাকে সবসময় এটাকে সে ওই স্টেটাস কোটাকে চেঞ্জ করতে চায়। এটাকে আমরা বলি থুসিস ট্র্যাপ বা থুসিস ট্র্যাপ। এখন এইরকম এখানে অবস্থাতে ছিল। এককালে আমরা ভুললে চলবে না যে চায়নার উত্থানের পিছনে আবার যুক্তরাষ্ট্রের হাত আছে। আজকের দিন অনেক সময় ভুলে যায়, কেন সোভিয়েত ইউনিয়নের সাথে যখন চায়নার 60s দিকে যখন এক ধরনের একটা ডিসএনগেজমেন্ট হলো, ওদের দুজনের মধ্যে এখানে সাপে নিলে সম্পর্ক হলো, সেই তখন হচ্ছে যে আপনার এই ইউএসএ তখন হচ্ছে কিসিঞ্জার আর নিক্সন, আর এখানে সেই পাকিস্তানের জুলফিকার ভুট্টোর এখানে এই দিক দিয়ে গিয়ে এখানে হচ্ছে ওদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং যুক্তরাষ্ট্র বললো যে আমরা তোমাকে এখানে ইনভেস্ট করবো। সেই জাপান, সেই যুক্তরাষ্ট্রগুলো কেন চায়নার সাথে হচ্ছে রাশিয়ার মানে সোভিয়েত ইউনিয়নের একটা এখানে একটা সম্পর্কে ফাটল ধরানোর জন্য, এবং এর জন্য কিন্তু চায়নার সাথে আমেরিকার স্পেশাল ইকোনমিক রিলেশনশিপ ছিল। যেই সোভিয়েত ইউনিয়নের পতন হলো এবং তারপর যে যুক্তরাষ্ট্র মানে হচ্ছে যে আনচ্যালেঞ্জড পাওয়ার, মানে যে নাম্বার 1 এবং আশেপাশে কোনো কম্পিটিশন নাই, যুক্তরাষ্ট্র নিজের স্ট্র্যাটেজিক মিস্টেকে এবং ল্যাক অফ হচ্ছে ফার সাইটেডনেস, এটার জন্য অদূরদৃষ্টির জন্য হচ্ছে আজকে এই অবস্থাটা। ডোনাল্ড ট্রাম্পের কথাটা বলা হলো, আরও অন্যান্য কারণ যেটা আছে, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপে এখানে বললো উইথড্রল, যেটা হুমায়ুন কবির স্যার বললেন,
এইগুলো এখন চায়না এখন ওদেরকে ওই পজিশনে চলে আসছে, স্ট্র্যাটেজিক কম্পিটিটর হিসেবে পেন্টাগন ওদেরকে অলরেডি রেকগনাইজ করে। এখন চায়নার বিরুদ্ধে এখন লোকদেরকে কিভাবে দাঁড় করাতে হবে, কারণ যুক্তরাষ্ট্র তার ক্ষমতাকে ধরে রাখতে হবে। আর চায়না কিন্তু মাঝে অফার দিয়েছিল 2012 সালে আমার যদি মনে হয়, যে এখানে হচ্ছে জয়েন্ট, এখানে একটা জয়েন্ট ইকুইলিব্রিয়াম যুক্তরাষ্ট্র থাকবে এবং চায়না থাকবে, মানে দুটো দেশ থাকবে এখানে, কিন্তু যুক্তরাষ্ট্র এটা মানে নেই। এবং এখন যেটা হচ্ছে এটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর আপনার চায়নার সাথে কালচারালি আপনি দেখবেন কম্পিটিশন হচ্ছে, মিডিয়াতে দেখবেন যে দুজনে ইনফরমেশন করে। আমেরিকার সব CNN BBC বলে ফেক নিউজ বলে চায়না প্রমোট করে, এন্ড দে বিকাম ভেরি স্যাভি। রাশিয়ানরা চলে আসে, টার্কিশরা চলে আসে, এবং এটা হচ্ছে মানে এক ধরনের তো এই সাইবার ওয়ার্ল্ডে তো তাদের এক ধরনের যুদ্ধ চলছে, মানে 5G নেটওয়ার্ক নিয়ে, ওয়াওয়ে নিয়ে। আপনি স্পেস ওয়ার্স দেখেন, স্যাটেলাইটে এখন একজন আরেকজনকে টার্গেট করছে। এবং এটা হচ্ছে 200 বছর 100 বছর পর না সোভিয়েত ইউনিয়ন আর আপনার যুক্তরাষ্ট্র নিয়ে আমরা দেখলাম কোনো এককালে ছিল হচ্ছে যে এমন কি হচ্ছে যে আমাদের যে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স, এই পলাশির যুদ্ধ যেটা নবাব সিরাজউদ্দৌলা পড়ে গেল, বাংলার স্বাধীনতা যে চলে গেল, এটাও ছিল ফরাসি এবং হচ্ছে ব্রিটিশদের মধ্যে এক ধরনের গ্রেট পাওয়ার কম্পিটিশন। এখানে সব জায়গায় দেখবেন, সব দেশে যেখানে চীনা বিনিয়োগ আছে সেখানে যুক্তরাষ্ট্র এসে ঢুকে বলছে না এখানে হিউম্যান রাইটসের সমস্যা আছে, এখানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির সমস্যা আছে। এবং এটা এখন আস্তে আস্তে আপনি দেখবেন যে রাজনৈতিকভাবে এটা ইনফ্লুয়েন্স আসবে, এবং প্রো চাইনিজ অ্যান্টি চাইনিজ এরকম দুইটা গ্রুপে আস্তে আস্তে হওয়া শুরু করবে। এবং এর মধ্যে ভারতের সাথে চায়নার সম্পর্কটা খারাপ হয়ে গেছে। সো এখন প্রত্যেকটা দেশে হুমায়ুন কবির স্যার বলছেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সব দেশে, এমনকি পাকিস্তানেও একটা রিব্যালেন্সিং করছে। ওরা কি চায়নার উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে নাকি না? সো আমাদেরকেও এটা করতে হবে। এবং যেহেতু হচ্ছে আমাদের এখানে এতটা স্পর্শকাতরতা আমাদের দরকার নেই, কারণ আমাদের যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন। অ্যাজ এ ট্রেডিং ব্লক, ইউরোপিয়ান ইউনিয়ন ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট ট্রেডিং ব্লক। জাপান হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে। মিডল ইস্টে হচ্ছে আবার আমাদের অয়েল আর রেমিটেন্সের একটা ব্যাপার স্যাপার আছে। কাকে ছেড়ে কাকে আমরা আইসোলেট করব? আমরা যে একের সাথে করব না, এর সাথে করবো না, চীনের সাথে তো আছে, এটা নিয়ে বললাম। ভারত তো আমাদের নেইবার, মানে আমাদের সব স্কেলে হয়তো নাম্বার 2-3 হয়ে যাচ্ছে, কিন্তু স্টিল ভারত হচ্ছে লংগেস্ট বর্ডার, ওয়ান অফ দ্য লংগেস্ট বর্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। কোথায় ছেড়ে কাকে ছেড়ে কোথায় যাবে? এবং বাংলাদেশের যে চ্যালেঞ্জ, শ্রীলঙ্কারও সেই চ্যালেঞ্জ, নেপালেরও সেই চ্যালেঞ্জ, অন্যান্য দেশেরও চ্যালেঞ্জ। ভিয়েতনামের সাথে চায়নার তো হচ্ছে ঐতিহাসিকভাবে সমস্যা আছে, তবু তো চার সাথে সম্পর্ক আছে, ব্যবসায়িক সম্পর্ক আছে। সুতরাং আমাদের একার এই সমস্যাটা না, এবং এই প্রবলেমটা ভবিষ্যতে আরো প্রকট হবে। রাইট, মানে আমরা আজকে যেই বিষয়ের ধমকের কথা বলছি, তার বাইরেও আরো অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এই কোয়াড বলি আর যাই বলি না কেন, সেখানে টিকার বিষয়টি অনেকখানি গুরুত্ব পেয়েছে, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচিত হয়েছে। হুমায়ুন কবির স্যার বলছিলেন যে এক বসায় কিন্তু অনেক কিছু বলা হয়ে গেছে। তো সেই সব ইন্টারেস্টিং বিষয়গুলো আমরা একটু শুনতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, আবারও মাইনুল আলম আপনি শুরু করে দেবেন যে আর কি কি বিষয়গুলো একটু ডিটেইলে উনি বলার চেষ্টা করেছেন। একটা ছোট্ট বিরতি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, চীনের ধমক, এই ধমকে আর কি কি অন্যান্য প্রসঙ্গ ছিল। মাইনুল আলম, আমরা টিকার বিষয় নিয়ে অনেকখানি আগ্রহী। হুমায়ুন স্যার একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে মানুষ আসলে এই আমরা যেই বিষয় নিয়ে কথা বলছি তার চেয়ে বেশি সাধারণ মানুষের আগ্রহের জায়গাটা টিকা, কোয়াড বা আর যাই বলি না কেন। কোয়াডটা হচ্ছে তো এটা একটা পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক ইস্যু, এবং স্ট্র্যাটেজিক একটা নির্দিষ্ট সংখ্যক অডিয়েন্সের কাছে এটা আসে। সাধারণ মানুষের কাছে এখন একটা টিকা ভ্যাকসিন বড় ইস্যু। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু আগে আলোচনা হচ্ছিল বাংলাদেশ কখনো কখনো সমস্যায় আছে, আসলে কিন্তু এই ডিপ্লোম্যাটিক ডিলিংসে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, বিশেষ করে অন ভ্যাকসিন ইস্যু। ভ্যাকসিন ইস্যুতে আমরা দেখেন আজকে পর্যন্ত প্রায় 18 লক্ষ মানুষকে আমরা এখন টিকা দিতে পারছি না। সেকেন্ড ডোজ, প্রথম ডোজ দেওয়ার পর সেকেন্ড ডোজ পাচ্ছে না, কারণ ভারত থেকে সিরাম ইনস্টিটিউটের টিকাটা আমরা পাচ্ছি না, ভারত দিতে পারছে না, দিচ্ছে না। যদিও আমরা 1.5 কোটি টিকা আমরা পেমেন্ট করে রেখে দাম দিয়েছি এবং আসার কথা, বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা এই যে প্রবলেমের কথা সমস্যায় পড়েছি, সমস্যা আমরা অন্য দেশগুলোও আমরা এক্সপ্লোর করিনি। চীনের টিকা, রাশিয়ার টিকা, যাই বলেন, আমেরিকান ভ্যাকসিনগুলো আমরা এক্সপ্লোর করিনি, যার ফলে মানে আপনারা তো জিজ্ঞেস করেছিলেন এই টিকার বিষয়ে এটা আলোচনা এসেছিল, এবং আমাদের উপর মানে একদম প্রথম 7 দিন আগে মাত্র
চিঠি দিলা আমাদেরকে। রাইট। আর ওই বিষয়টি কি এসেছে কিনা আমি জানি না, আমি আসলে পুরা আপনাদের ওই কনভারসেশনগুলো পুরো শুনে নেই। কনভারসেশনটা তো অত বড় ফাইল ওটা আমাদের দেখা হয় না, বাট ওই বিষয়টা এসেছে কিনা, মানে ওনারা কোনো আম, কি বলবো যে কোনো আপত্তি প্রকাশ আপত্তি করেছে না। কিনা, ওরা উষ্মা প্রকাশ ওরা করেছে বলেছে কিনা যে আমাদের এখানে ট্রায়ালের জন্য ওনারা ট্রায়ালের যে জন্য অফার বলা দিয়েছিল। হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, জি। এটা রেসপন্স করা হয়নি। আর এখন জরুরি ভিত্তিতে বাংলাদেশ যেহেতু লেগেছে, চেয়েছে এই ফেব্রুয়ারি নয়, তারও অনেক আগে কিন্তু ট্রায়ালের জন্য চীন বাংলাদেশকে বলেছিল। যেখানে ব্রাজিলেও ট্রায়ালটা নিয়েছে তারা, বাংলাদেশ সেই ট্রায়ালের যে আর কমার্শিয়াল বাণিজ্যিকভাবে টিকা ডিল করার কথা, সেটা বাংলাদেশ রেসপন্স করেছে অতি সম্প্রতি। আজকে আজকের দিন পরে কালকে 5 লক্ষ গিফট আসতেছে ডোজ। আর যেই বাংলাদেশ যেটা চাচ্ছে বাল্ক 1 কোটি 2 কোটি, আজকে স্বাস্থ্যমন্ত্রী বললেন 4 থেকে 5 কোটি টিকা দরকার চীন থেকে আনবে এবং কিনে আনবে, বাণিজ্যিকভাবে আনবে। এটা বলেছে ডিসেম্বর পর্যন্ত কিউতে পড়ে গেছে, বলে তোমরা দেরি করেছো, ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। বাট আমরা চেষ্টা করছি জুলাইয়ের পরে, শেষ হাফে, লাস্ট হাফ, সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার, জুলাই আগস্টের পরে এটা যাতে বাংলাদেশকে দেয়া যায় চেষ্টা করছি। বাংলাদেশ উন্নত প্রায়োরিটি দেশ। এরপর বলছে যে তোমরা আমাদের যে বিশ্বের বিভিন্ন দেশের যে লাইন, যে যাদের ডিমান্ডগুলোর অনেক পরে আছো, এটা একটা ব্যাপার, এটা একটা প্রচ্ছন্ন বাংলাদেশের প্রতি বলে যে ব্যাপারটা এমন, এটার ইন বিটুইন লাইন যদি বলেন যে তোমরা আগে কিছু বলনি এবং অন্য দেশের উপর, একটি দেশের উপর নির্ভর করেছিল, এখন আমাদের কাছে চাচ্ছ, ব্যাপারটা ভেতরের ভাবটা এমন আর কি, ভাবটা এমন। আর রোহিঙ্গা ইস্যুতেও এসছে আলোচনার, বাংলাদেশের সাথে রোহিঙ্গা নিয়ে যে মিয়ানমারের ইস্যু, চায়না দুতিয়ালি করতেছে, মধ্যস্থতা ট্রাইপাট্রিয়েট একটা উদ্যোগ ছিল, সেটা কোভিডের কারণে হচ্ছে না। আর বলছে যে মিয়ানমার রেসপন্স করছে না, মিয়ানমার অনেক ক্ষেত্রে জবাব দিচ্ছে না কিংবা সাড়া দিচ্ছে না। কারণ মিয়ানমারের যে গত ফেব্রুয়ারির 1 তারিখে যে মিলিটারি টেক ওভার হলো, এরপরে চীন ওইভাবে ডিল করতে পারছে না। তবু যদিও এই মিয়ানমারের সামরিক অভ্যুত্থান কিংবা সামরিক টেক ওভারের পেছনে চীনের অবস্থানটা অন্য দেশের তুলনায় ভিন্ন, এটা জানেন যে আপনি। চীন বলেছে যে এটা অভ্যন্তরীণ বিষয়, এখানে পিস স্ট্যাবিলিটি দরকার, হ্যাঁ এটা করছে না। তো চীনের যে অবস্থান টিকা নিয়ে, সেটাও বলেছে কোয়াড ইস্যুর বাইরে, এটা আমাদের সব মানুষের আগ্রহ। আজকে দেখবেন যে সংবাদ মাধ্যমে যেটা এসছে যে টিকাতে চীন কি করছে, কতটুকু দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কবে দিচ্ছে, এই বিষয়টা খুব আলোচিত হচ্ছে এবং আগ্রহের জায়গা। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমরা 4 থেকে 5 কোটি টিকা নিতে চাই চীন থেকে। হ্যাঁ, এই বাণিজ্যিক যে ডিলটা আর কি, এটা এইভাবে করবে আর কি। জি, আমি আবার একটু আগে খবর আসলো, আগামীকাল দুপুর 12টায় 5 লাখ ডোজের যে টিকাটা হ্যান্ডওভার হবে, গিফটটা হ্যান্ডওভার হবে, উপহার হ্যান্ডওভার হবে। না, এখানে একজন বিশেষজ্ঞ থাকলে নিশ্চয়ই আমরা একটু জেনে নিতে পারতাম, যারা নাকি স্বাস্থ্য নিয়ে কাজ করেন, জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন, যে অ্যাস্ট্রাজেনিকা আর জিনোভেক্স এই দুইটা কি আসলে মিক্স ম্যাচ হয় কিনা, নিশ্চয়ই অন্য কোনো দিনই আলোচনা হবে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির স্যারের কাছ থেকে জানতে চাই, স্যার বলছিলেন যে শুধুমাত্র এটা দ্বিপাক্ষিক বাংলাদেশ আর চায়না ইস্যু বা বাংলাদেশ আর ভারত ইস্যু ওই হিসেবে আলোচনা করলে হবে না, এখানে একটা টোটাল গ্লোবাল পলিটিক্স তো অবশ্যই, কে কোথায় উপরে উঠছে, কে লিডিং রোলে নিচ্ছে, রোল নিতে চাইছে অথবা লিডিং রোলে চলে গেছে, তারই একটা ডানা ঝাপটা বোধ হয়। স্যার, এখানে যদি আমাদেরকে আরেকটু সহজ করে বুঝিয়ে দেন, এটা কি শুধু অর্থনীতি নাকি সামরিক নাকি বিজ্ঞান, আর এদিকে করোনা একটা নতুন নেগোসিয়েশনেরও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এই ভ্যাকসিন, করোনা ভাইরাস, চীনা ভাইরাস, নানান কিছু। ধন্যবাদ আপনাকে। আসলে এই যেটা আপনি বলছিলেন, আপনার শেষ কথাটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে করোনা আসবার আগে থেকেই কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতাটা দানা বাঁধছিল। রাইট। করোনার ফলে যেটা হয়েছে, যে করোনার ফলে এই জিনিসটা আরো বেশি দ্রুত গতি লাভ করেছে বলতে পারেন। এবং এই করোনার সময়তে কয়েকটা জিনিস ঘটেছে, তার মধ্যে 2টো জিনিস উল্লেখযোগ্য। সেটা হচ্ছে যে চীনের বিরুদ্ধে পাশ্চাত্য জগতের একটা অভিযোগ তারা তুলেছে যে এই ভাইরাসটা যে উহান থেকে তৈরি হলেও
এটা কোত্থেকে এসছে এই বিষয়ে চীন যথাযথ তথ্য দিচ্ছে না, এই একটা অভিযোগ তারা তুলছে। অভিযোগের মানে এটা সত্যতা তো কতটা আছে ল্যাবরেটরিতে সেটা আমরা তৈরি জানি না, সেরকম মানে প্রচারণা এখন অভিযোগও করা হচ্ছে। রাইট। হ্যাঁ রাইট। তো কাজেই এইটা এর ফলে যেটা হয়েছে, চীনারা ঘটনার সত্যতা কি সেটা আমরা জানি না, কিন্তু চীনারা কূটনৈতিকভাবে রাজনৈতিকভাবে তারা কিন্তু বুঝতে পেরেছে বা মনে করেছে যে তারা একটা আক্রমণের মানে একটা সংগঠিত আক্রমণের মুখে পড়েছে এটা। এবং এর ফলে আপনি আমাদের একজন সেটা চায়না সম্মানিত নিজেই তৈরি আলোচক করেনি। বলেছিলেন, না সেটা আমি যাচ্ছি না, কিন্তু আমি বলছি চীনের দিক থেকে তারা তাদের বোধটার কথা বলছি, এবং ফলে তাদের রিয়াকশনটা কিন্তু আপনি দেখবেন ভেরি স্ট্রং। অস্ট্রেলিয়ার সাথে তাদের সম্পর্কের যে এখন যে অবনতিটা, সেটার রিয়াকশনটা নেচারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে চীন কিন্তু এত অ্যাগ্রেসিভলি কখনো তার ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নেয় না। কাজেই তারা খুব ক্ষুব্ধ বলতে পারেন যে খুব প্রেশারের মধ্যে আছে, সেটা একটা বিষয়। প্যারালালি যেটা হয়েছে, এই ভ্যাকসিন কূটনীতি যেটাকে বলেন, আপনি কাকে ভ্যাকসিন দিতে পারছেন, কোথায় মানুষ ভ্যাকসিন পাচ্ছে, সেখানে ডেফিনেটলি এটা বলা যায় যে দক্ষিণ এশিয়ার কথা আমরা আমাদের কথা বলছি না। আমরা গতকাল আমি দেখলাম যে শ্রীলঙ্কা সিনোভ্যাকের এই ভ্যাকসিনকে অফিসিয়াল অ্যাপ্রুভাল দিয়েছে। বাংলাদেশ আমরা এখন সিনোভ্যাকের অ্যাপ্রুভাল, নেপাল আনছি, এবং যারা ভারতীয় ভ্যাকসিন আমরা পেয়ে কৃতজ্ঞ হয়েছিলাম তারাও এখন এই যেটা একটু আগে হলো যে জটিলতা বাণিজ্যিক জটিলতা তৈরি হয়েছে, তার জন্য আমাদের আর কোনো উপায় নাই। এখানে কূটনীতি বা রাজনীতির কোনো সুযোগ নাই, মানুষের জীবন বাঁচাতে হবে, এবং সেখানে আমরা যেখান থেকেই পাবো, যে আমার পাশে দাঁড়াবে আমি তো তার সাথেই যাব। এখন এই জায়গাগুলোতে কিন্তু এই কোভিড কনটেক্সট এসে আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোকে হঠাৎ করে সামনে তুলে দিয়েছে। এখন যেমন ধরুন এই কোয়াড গত মার্চ মাসে বললো তারা ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পয়সায়, অস্ট্রেলিয়ার পয়সায় ভ্যাকসিন বানাবে, ভ্যাকসিন বানিয়ে এই অঞ্চলে মানুষজনকে দেবে। এখন দুর্ভাগ্যজনক সত্য হলো যে ভারতে এখন যে অবস্থা শুরু হয়েছে কোভিডের, ভারত তো নিজের অবস্থারই দাঁড়াবার মতো অবস্থা পাচ্ছে। আমরা তাদেরকে সাহায্য করতে হচ্ছে, সারা বিশ্বের মানুষ তাদেরকে সাহায্য করতে হচ্ছে। তো কাজে এখানে কোয়াড নিয়ে যে চিন্তাটা তাদের ছিল, প্রেসিডেন্ট বাইডেন থেকে শুরু করে অন্যান্যরা, সেই প্রকল্প কিন্তু আর বাস্তবায়িত হচ্ছে না। তার বিপরীতে আপনি লক্ষ্য করেন কিনারা আজকে বলছে যে আমাদের অনেক লম্বা কিউ হয়ে গেছে ভাই, তোমরা যদি চাও তো তোমাদের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার অর্থটা কি দাঁড়ালো? যে আপনি বাই ডিফল্ট চীন কিন্তু সুযোগটা পেয়ে যাচ্ছে, এবং যখন আপনি মানুষের জীবন বাঁচাবেন, যখন সে আপনাকে সাহায্য করবে, আপনার কি তখন কূটনীতি লাগে, রাজনীতি লাগে? অটোমেটিক্যালি আপনার সাথে তার বন্ধুত্ব বা আপনার দায়বদ্ধতা। এখন করোনা তো রাজনীতির চেয়েও বড় রাজনীতি এখন করোনা। এখন আগে আমরা হয়তো তেল নিয়ে কথা বলতাম, তেলের দাম নিয়ে কথা বলতাম, অস্ত্রকে কোথায় এক্সপোর্ট করবে, বিক্রি করবে, সেগুলো নিয়ে কথা বলতাম। এখন তো স্যার আগামী 10 বছর বোধহয় এই ভ্যাকসিন এবং ভাইরাস, তৃতীয় ঢেউ, চতুর্থ ঢেউ, অনেক অনেক ঢেউয়ের গল্প আমাদেরকে বলতে হবে। সুতরাং এখন মানে বিশ্ব রাজনীতিতে তো কিছু করোনার প্রভাব তো পড়েছে, নাকি অনেক কিছু মানে বেশি করোনার প্রভাব পড়েছে? ধন্যবাদ আপনাকে। এটা পড়েছে এবং আরো অনেকদিন পড়বে। তার কারণ হচ্ছে যে করোনা তো রোগ, এই রোগের ফলে সামাজিক, রাজনৈতিক, অর্থনীতি যে অভিঘাতগুলো আসবে সেগুলো তো আপনাকে ভুগতে হবে বহুদিন। আজকে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে আপনি দেখেন ট্রিলিয়নস অফ ডলার ঢেলে তারা চেষ্টা করছে তাদের লোকজনকে কাজে ফিরিয়ে আনতে, তাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য। আপনি ভারতের কথা করেন, ভারত 2025 সালে $5 ট্রিলিয়ন অর্থনীতিতে যাবে বলে প্রধানমন্ত্রী মোদী তার অর্থনৈতিক লক্ষ্যটা নির্ধারণ করেছিল। ভারতের মতো একটা বড় দেশ কি ধরনের একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে, এবং তার একটা অভিঘাত, অর্থনৈতিক অভিঘাত কিন্তু থাকবে, হয়তো খানিকটা কূটনৈতিক জায়গায়ও সেটা গিয়ে পৌঁছবে। আপনি ব্রাজিলের কথা বলেন, তো কাজেই বিশ্ব পরিমণ্ডলে এই যে করোনার অভিঘাত বা করোনার যে প্রভাব, এটা কিন্তু বিভিন্ন ভাবে প্রকাশিত হচ্ছে, এবং এটা মোটামুটি দীর্ঘ সময় ধরে থাকবে। এবং আমাদের মতো দেশগুলো যারা আমরা আমাদের বলতে পারেন সীমিত সক্ষমতার দেশ, আমাদের মতো দেশগুলোর জন্য কিন্তু এখন যেটা আপনি দেখেছেন চীনের ধমক, আমি ধমক বলতে চাই না,
কিন্তু তারা তাদের বক্তব্যটা যখন প্রকাশ করেন, এটাকে আমরা শুধু আমাদের দিক থেকে যেন না দেখি, নিশ্চয়ই আমাদের বক্তব্য দেওয়ার অন্যান্য দিক অধিকার থেকে আছে, যেটা জি মানে মানে বলেছেন যে এটা ঠিক, আমি তাকে সমর্থন করছি, কিন্তু তার অন্য দিক অন্যরা কি ভাবছেন সেটা নিয়েও আমাদের একটু বোঝার দরকার আছে। তার কারণ হলো, আমি শেষ করছি, এই চীনের অভিব্যক্তিটার সাথে সাথে মনে রাখতে হবে যে এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি জাপান, আসিয়ানের মতো দেশগুলো কিন্তু এর সাথে সংশ্লিষ্ট। তো কাজেই আজকে এই চীনের এই যে অবস্থাটা, তা বুঝবার জন্য আমি চীনের পাল্টা হিসেবে জাপানের কাছ থেকে, আমরা অনেক প্রকল্পের জন্য জাপানের কাছে যাই, কিন্তু এখনকার প্রেক্ষাপটে জাপান চীনের বিপক্ষ দলে গিয়ে অন্তর্ভুক্ত হয়েছে, সেই জায়গায় কিন্তু আমার জন্য সুযোগটা সীমিত হয়ে যাচ্ছে। কিন্তু এখানেও আবার একটা আছে, জাপান আবার পশ্চিমা জগতের মতো চীন বিরোধী জায়গায় যেতে চায় না, সেই জায়গায় আমার সুযোগ আছে। এই নুয়ান্স গুলো কিন্তু আমাদেরকে এখন বুঝতে হবে, এবং সেইভাবেই আমার আগামী দিনে কূটনীতি চালাবে। জি স্যার, তো সেখানে প্রশ্ন এর আগেও কথা হয়েছে যে হোমওয়ার্কটা দরকার আসলে আমাদের। এই হোমওয়ার্কের প্রশ্নটা কাকে করব? আমি রিয়াজ ভাইয়ের কাছে শুনবো, নিশ্চয়ই যোগ করবেন মোহাম্মদ আজিজুল হক। একটা বিরতি নেই। চীনের ধমক নিয়ে আমরা ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা আছি একেবারে শেষ ভাগে। আমি একটু শুনবো মোহাম্মদ আজিজুল হককে। যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে হোমওয়ার্ক, সেটা বোধহয় অনেক বিস্তারিত আলোচনার সুযোগ নেই, কিন্তু যেভাবে আমরা রেসপন্স করলাম, এই ধমকই বলি আর হয়তো তাদের ক্ষোভের কথাই বলি, বা কোনো একটা চাপা রাগ থেকে, আনলাইক চীন বা চীনের এই এম্বাসি তাদের একটা এক্সপ্রেশন দিয়েছেন, সেটার পাল্টা কি আমরা ঠিকঠাক করে অ্যাড্রেস করলাম? আপনার কি মনে হচ্ছে? আমার মনে হয় না, আমি মনে করি না যে এটা রিয়েলি ধমক। এটাকে ধমক হিসাবে দেখা মনে হয় একটু বেশি বলা হবে। তবে এটা ডেফিনেটলি আনডিপ্লোম্যাটিক, ল্যাঙ্গুয়েজটা একটু অ্যাগ্রেসিভ ছিল, যে ডিপ্লোম্যাটিক ডিসেন্সিটা সেখানে বোধ হয় কিছুটা ডেফিনেটলি আমার মনে হয় যে ভঙ্গ হয়েছে। রাষ্ট্রদূতকে আরো বেশি কেয়ারফুল হওয়া দরকার ছিল। এবং যেটা যেটা রিয়াজউদ্দিন সাহেব বললেন, যেটা মিডিয়ার কাছে এইভাবে বলাটা ঠিক হয় নাই। তাদের যে উদ্বেগের কথা, আমি মনে করি যে তাদের প্রতিরক্ষা মন্ত্রী সফরে এসে তাদের উদ্বেগের কথাটা জানিয়েছেন। হয়তো কোনো, আমি মনে করি না যে কোনো অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজে তারা বলেছেন, তিনি বলেছেন, অথবা বাংলাদেশের উপর একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার, বিকজ এইটা তাদের লং স্ট্যান্ডিং ফরেন পলিসির সাথে কম্প্যাটিবল না ওই ধরনের কথা। এখন যদিও এটাও সত্য যে রিসেন্ট ইয়ার্সে তারা বেশি ওপেন হয়ে যাচ্ছে, তারা একটু ব্লান্ট হয়ে যাচ্ছে, এটা হয়তো তাদের তাদেরকে, তাদের যে অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তি তাদেরকে কিছুটা কনফিডেন্স, এক্সট্রা কনফিডেন্স এনে দিচ্ছে তাদের ভিতরে, এবং তারা হয়তো ওয়ার্ল্ড স্টেজে নিজেদেরকে আরো বেশি জোরে সোরে অ্যাসার্ট করতে চাচ্ছে। সেটার একটা অভিপ্রাস এগুলো হচ্ছে হয়তো। আর কোভিডের, আপনি ভ্যাকসিনের কথা বললেন, আমি মনে হয় যে না, আমাদের হোমওয়ার্কে ডেফিনেটলি কিছু ভুল ছিল, কারণ আমরা একটা সোর্সের উপর ডিপেন্ড করছিলাম। পেঁয়াজ মরিচ হোক আর চাউল হোক আর মিলিটারি ইকুইপমেন্টই হোক, কোনো সময় একটা সোর্সের উপর নির্ভর করতে হয় না, সবসময় কিছু অপশন রাখতে হয়। তো সেখানে আমাদের একটা ভুল ছিল, বাট এই ভুল কিন্তু শুধু বাংলাদেশ করেনি, অনেক দেশই। হ্যাঁ, এটা ঠিকই যে আমরা আরেকটু সতর্ক হতে পারি। জি, আমরা একটু একেবারে শেষ মন্তব্য আমি একটু সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের কাছ থেকে শুনি। যে ধমক আমরা যাই বলি না কেন, একটু ঘুরিয়ে যদি ব্যাপারটাকে আমরা একসেপ্ট করে নেই, যে চীনকে বলছি যে তারা লিডিং রোলে আছে, তাদের নানা রকমের শক্তি, চারিদিকে শত্রু পরিবেষ্টিত, কিন্তু তারপরেও চীন মাথাচাড়া দিয়ে সবসময় কর্তৃত্বের মধ্যে আছে। সেই সময়ে বাংলাদেশের মতো একটা দেশকেও যে আমলে নিতে হয়, মানে বাংলাদেশ যে ফেলনা নয়, এটারও তো একটা এক্সপ্রেশন, তাই নয় কি রিয়াজউদ্দিন আহমেদ? এটা আমাদের জন্য খুশির খবরই। আমাদেরকে পাত্তা দিয়েছে, আমাদেরকে নিয়ে চিন্তা করেছে, কিন্তু বাংলাদেশ ফেলনা নয়, মানে জি,
আমরা সিদ্ধান্ত ভুল নিলাম কি ঠিক নিলাম সেটা আলাদা, কিন্তু বাংলাদেশ ম্যাটার করে, সেটা যে কোনো জোট অ্যালায়েন্স যেখানেই যাই আর না যাই, চীন যেখানে যাক আর না যাক, 1 নাম্বার না 3 নাম্বার যাই হোক না কেন, বাংলাদেশ ম্যাটার করে। সেটা কি শুধু আমাদের জিও পলিটিক্যাল এই কারণে? না, এটা তো একটা জিও পলিটিক্যাল লোকেশন ইজ ওয়ান ফ্যাক্টর। এই যে ইন্দো প্যাসিফিক ইনিশিয়েটিভ যেটা, এটার মধ্যে তো বাংলাদেশ এসে যায়, ইন্ডিয়ান ওশেন, বে অফ বেঙ্গল, এইগুলির কর্তৃত্ব নিয়ে তো এখানে অবস্থাটা বাংলাদেশ চীনে এসে যায় এবং এসে গেছেও। এখন চীনের সাথে বাংলাদেশের যে কমপ্লেক্স একটা রিলেশনশিপ, একটা ডেলিকেট রিলেশনশিপ, এইটা তো চিন্তা করতে হবে। একদিকে ইন্ডিয়া, একদিকে ইউনাইটেড স্টেটস, একদিকে চায়না, এবং আমাদের সমস্যা হলো রোহিঙ্গা সমস্যা, আমাদের সমস্যা হলো অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা চীনের উপর হেভিলি ডিপেন্ডেন্ট। এইগুলি তো ভাবতে হবে। এগুলির জন্যই আমি বলছিলাম যে এগুলির একটা হোমওয়ার্ক আমাদের দরকার, এবং এইসব হোমওয়ার্কে এই ডেলিকেট সিচুয়েশনে কোন দিক দিয়ে কে বেজার হলো, কোন দিক দিয়ে কার মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো, আমরা কিন্তু এগুলি মনিটর করছি না। করলে কিন্তু এই আউটবাস্টটা আমরা দেখতে হতো। কিন্তু আজকে চীনের যে অবস্থাটা, এই বললাম তো বেল্ট এন্ড রুট এর যে ইনিশিয়েটিভ, এটার মধ্যে তো বাংলাদেশ মেম্বার আছে। বাংলাদেশকে নিয়ে এত দুশ্চিন্তার তো কোনো কারণ নাই চীনের, বাংলাদেশ তো আছে এখানে। কিন্তু বাংলাদেশ তো ইন্ডিয়াকেও ইগনোর করতে পারবে না, ইউনাইটেড স্টেটস কেও ইগনোর করতে পারবে না, জাপানকেও ইগনোর করতে পারবে না। এক্স্যাক্টলি। তো বাংলাদেশকে এই ডেলিকেট ব্যালেন্সটা মেনটেন করতে হবে বিটুইন অল দিস সুপার পাওয়ার্স, এবং তাহলে বাংলাদেশ সার্ভাইভ করবে ইন দিস জিওপলিটিক্যাল ব্যাটল। অনেক ধন্যবাদ। আমি একদম এক লাইনে পারভেজ করিম আব্বাসী, যে অন্যান্য দেশের বেলায় যে সুপার পাওয়ার সকলের অ্যাটিটিউড অন্য, আমরা যদি ইতিহাসও দেখি অ্যাটিটিউডটা হলো একটু প্রভুত্ববাদী, কিন্তু চীন তো সেখান থেকে একটু ডিফারেন্ট অলওয়েজ, নাকি চীন ওই লাইনে যাচ্ছে এক লাইনে? দিদি, বাংলায় একটা প্রবাদ আছে, যে যাই লঙ্কায় সে হয় রাবণ। আগে চীন নাম্বার 1 হোক, তখন দেখবো যে ওদের আচরণকে পাল্টিছে নাকি না। কিন্তু চীন বলে যে ওরা হচ্ছে হেজিমনি চায় না, কর্তৃত্ব চায় না, ভবিষ্যতে বলে দেবে। দিদি, এই কর্তৃত্ববাদীর একটা অ্যাটিটিউডেরও কি বলবো এক্সপ্রেশন বা এইদিকে যাচ্ছে, লিডিং টু কর্তৃত্ববাদ। হতে পারে আবার নাও হতে পারে, এটা দেখতে হবে। আচ্ছা, যেটা আমাদের আসলে মনস্তত্ত্বের মধ্যে ছিল না কখনোই, যে অন্যরা যাই করুক আর নাই করুক, চীনের এটা ছিল না। সেখান থেকে আমাদের এই ভালো লাগার মানে বোধটা যেন থাকে, যে যতই বড় হোক না কেন, বড় হলে তো আসলে বড় আসলে গ্রেটনেসের মাধ্যমে অনেক বড় হওয়ার বিষয়টি থাকে সব দিক থেকেই। আমরা চাই বন্ধুত্বে অন্তত সেই গ্রেটনেসটা থাকুক বাংলাদেশের সঙ্গে। অনেক ভালো থাকবেন সবাই।